শরৎকালের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক সিরিয়া, 1500-র বেশি প্রাণহানি, চারদিকে ধ্বংসস্তূপ। রাষ্ট্রপতি নির্বাচনে কাল দলীয় প্রার্থী ঠিক করবে আওয়ামী লীগ, যোগ্য ব্যক্তিতে গুরুত্ব রাষ্ট্রবিজ্ঞানীর। হিরো আলমকে নিয়ে বলেননি দাবি কাদেরের, এখনই সরকার বিরোধী আন্দোলনে যাবে না জাপা। 3 ফসলি জমি সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর, যাবজ্জীবন বিধান রেখে চূড়ান্ত হল ঔষধ আইন। আমদানি না কমলেও ঊর্ধ্বমুখী রোজার পণ্য সংকটের অজুহাত, লুটপাটের দাম বৃদ্ধি দাবি বিএনপি। মিশরীয় উড়োজাহাজ লিজে বড় দুর্নীতির প্রমাণ, বিমানের 23 জনের বিরুদ্ধে মামলা করল দুদক। এবং বিপিএলে কাল নিয়ম রক্ষায় খেলবে চট্টগ্রাম, কোয়ালিফায়ারে দৌড়ে লড়বে বরিশাল ও কুমিল্লা। শুভেচ্ছা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত 1500-র বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন 5000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত 78টি আফটার শক অনুভূত হয়। এই অবস্থায় তুরস্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাজ্য, ইউক্রেন ও ইসরায়েল সহ বিভিন্ন দেশ সহায়তার কথা জানিয়েছে। নাদিরা জাহানের ডেস্ক রিপোর্ট। একের পর এক ভবন ভেঙে পড়ছে আর ধুলোয় ঢেকে গেছে চারিদিক। ভূমিকম্পের লাইভে ছিল তুরস্কের স্থানীয় এক টেলিভিশন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মানুষ। 100 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। একই চিত্র পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও। স্থানীয় সময় সোমবার ভোররাত 4:15টার দিকে আঘাত হানে 7.8 মাত্রার এ ভূমিকম্প। এরপর আশপাশে আরও অন্তত 10টি প্রদেশে অনুভূত হয় আফটারশক, যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্টেপ প্রদেশের আফটারশকটি ছিল 6.5 মাত্রার, আর 9 ঘন্টা পর ফের আঘাত হানা কম্পনের মাত্রা 7.5। এতে ধ্বংসস্তূপে পরিণত তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশের পাজারসিক এলাকা। ভূমি থেকে মাত্র 4.3 মাইল গভীরে সৃষ্ট এই ভূমিকম্পে ধসে পড়ে কয়েক হাজার ভবন ও বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একই সময় সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো, ইদলিব, হামা, লাতাকিয়া ও রাকা প্রদেশেও আঘাত হানে ভূমিকম্প। ধসে পড়ে এসব এলাকার অসংখ্য বাড়িঘর। হতাহতের সংখ্যাও বহু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্টেপ প্রদেশের 33 কিলোমিটার দূরে। ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে 300 কিলোমিটার দূরবর্তী লেবানন, ইরাক, সাইপ্রাস ও মিশরেও অনুভূত হয়। গেল 25 বছরের সবচেয়ে প্রাণঘাতী এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান এক টুইট বার্তায় সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলার কথা জানান। জরুরি অবস্থা জারি করা হয়েছে দুদেশেই। তুরস্কের পাশে থাকার কথা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল সহ বিভিন্ন দেশ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, তুরস্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র রাকিব খান। রাকিব খান, আপনাকে স্বাগত। আশা করি আপনি নিরাপদে আছেন। আপনার কাছে আমার প্রশ্ন, ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের এখন কি অবস্থা, আর বাংলাদেশিরা কেমন আছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। আসসালামু আলাইকুম। তুরস্কের গাজিয়ান্তেপ শহর থেকে রাকিব বলছি। বর্তমানে সার্বিক অবস্থা ভালো।
আমরা বর্তমানে একটা অ্যাসেম্বলি পয়েন্টে আছি। বাংলাদেশের অবস্থানে যত ছাত্রছাত্রীরা আছে সবার অবস্থা এখন ভালো। শুধুমাত্র ২ জন ছাত্রের খবর আমরা পাচ্ছি না গতকাল রাত্রে থেকে। আম এবং উনারা যে বিল্ডিং এ অবস্থান করছিল ওই বিল্ডিংটা কোলাপস হয়েছে। ভেরি আনফরচুনেট। উনারা কি বিল্ডিং এর ভিতরে ছিল নাকি বাইরে আছে আমরা এখনো জানতে পারিনি। আমরা এখন বর্তমানে একটা অ্যাসেম্বলি পয়েন্টে আছি। এখানে প্রায় হাজার হাজার মানুষ অবস্থান করছে। তুরস্ক সরকার আমাদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতেছে। বিশেষ করে ভিতরের খাবারের যে ব্যবস্থা বা অন্যান্য ফেসিলিটি গুলো খুব ভালো দিচ্ছে। সো গভর্নমেন্ট রেকর্ড অনুসারে আমরা যতটুকু জানি এই পর্যন্ত প্রায় ১২০০ মানুষ মারা গিয়েছে। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর তাছাড়া প্রায় ৩০০০ বিল্ডিং কোলাপস হয়েছে সো ফার। আর বিশেষ করে গাজিয়ান্টেপ শহরটা মানে আমরা যে মেইন শহরে আছি এই শহরটা কিছুটা সেফ আছে রাদার দেন অন্যান্য সিটি গুলোর তুলনায়। এই ছিল সার্বিক অবস্থা। রাকিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র রাকিব খান জানাচ্ছিলেন সেখানকার ভয়াবহ ভূমিকম্পের সার্বিক অবস্থা সম্পর্কে। যাচ্ছি পরের খবরে। বিশ্বব্যাপী প্রায়ই আঘাত হানছে একের পর এক ভূমিকম্প। এতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। গেল ২ দশকে বিশ্বব্যাপী ঘটে যাওয়া এমন করুণ কিছু ঘটনার কথা জানাচ্ছেন শাকিলা করিম। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে একের পর এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে ধরণী। এতে প্রাণ হারান অসংখ্য মানুষ, আবার কখনো ধুলিতে মিশেছে পুরো নগরী। তেমনই একটি দিন ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৯.১৫ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে পর্যটকদের আকর্ষণীয় স্থান বালি। সৃষ্টি হয় সুনামি, যার প্রভাব পড়ে ১৪টি দেশে। প্রায় ২.৫ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়াও ক্ষতির মুখে পড়েছিল প্রায় ২০ লাখ মানুষ। ২৬ জানুয়ারি ২০০১ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে গুজরাটে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এ সময় দেশটিতে মারা যায় ১৫০০০-এর বেশি মানুষ, আহত হয় ১.৫ লক্ষাধিক, গৃহহীন হন কয়েক লাখ মানুষ। ২০০৩ সালের ২৬ ডিসেম্বর ইরানের তেহরানে অনুভূত হয় ৬.৬ মাত্রার ভূমিকম্প। এতে প্রাণ যায় প্রায় ৩১,০০০ মানুষের। অক্টোবর ২০০৫ ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানের ইসলামাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে। এতে ৭৩,০০০ মানুষের প্রাণ যায়। ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ২৭ মে ২০০৬ সালে ওই ভূমিকম্পে প্রাণ যায় ৫,০০০ মানুষের। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১.৫ লক্ষ ঘরবাড়ি। ২০০৮ সালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় চীনের সিচুয়ান। এতে মারা যায় প্রায় ৭০,০০০ মানুষ। ২০১০ সালের জানুয়ারিতে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর আমেরিকার দেশ হাইতিতে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘরবাড়ি। প্রাণ যায় ২ লাখেরও বেশি মানুষের। ২০১১ সালে জাপানে আঘাত হানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি। এতে প্রাণ হারান ১৫,০০০-এর বেশি মানুষ। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভেঙে পড়ে শতাব্দীর প্রাচীন মন্দির সহ হাজারো স্থাপনা। মারা যায় প্রায় ৯,০০০ মানুষ। ২০১৮ সালে ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতের শিকার হয় ইন্দোনেশিয়া। ৭.৫ মাত্রার ভূমিকম্পে মারা যায় ৪,০০০-এর বেশি মানুষ। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের খবর। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। বিশিষ্টজনেরা বলছেন, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা উচিত। মিরাজ মিজুর রিপোর্ট। সংবিধান অনুযায়ী টানা ৩ মেয়াদে রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ নেই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের। ২২তম রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে সব মহলে চলছে আলোচনা। রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স আরিফিন সিদ্দিকী সহ বেশ কয়েকজন। যদিও আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে কাকে সমর্থন দেয়া হবে এ নিয়ে দলীয় কোনো ফোরামেই এখন পর্যন্ত আলোচনা হয়নি।
দেশের বিশিষ্টজনরা বলছেন, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা উচিত। মনোনয়ন দান এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এমন ব্যক্তিত্বকে বেছে নেওয়া উচিত, সে দলের সঙ্গে সংশ্লিষ্ট হলেও যে তার জন্য শুধু দলের একজন হিসেবেই পরিচিতি সারা দেশের মানুষের কাছে সেটা না হয়ে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তিত্ব তার যে তার নিজস্ব একটা পরিচিতি এবং গ্রহণযোগ্যতাও থাকে বা আছে, সেদিকটাও বিবেচনায় রাখা উচিত। 24 এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে 90 থেকে 60 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যেই 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সন্ধ্যা 7:30টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসার কথা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন 13 ফেব্রুয়ারি হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। আর 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদে হবে দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হবেন সংসদ সদস্যরা। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হবেন। মিরাজ বিজু, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমকে নিয়ে নয়, তার মন্তব্য ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের জানাজা শেষে কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা দলে মুসলিম উদ্দিনের অবদানের কথা স্মরণ করেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রোববার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন। সোমবার সকালে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। নামাজে জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলে মুসলিম উদ্দিনের অবদানের কথা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। তিনি নিজে একটি অথরিটি মতো ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন আমৃত্যু, এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় শেখ হাসিনার প্রতি তিনি আমৃত্যু অনুগত ছিলেন। তার মৃত্যুতে আমাদের চট্টগ্রামের রাজনীতি শুধু নয়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পরীক্ষিত নেতার যে অভাব, সেটি আমরা অনেক দিন আমরা অনুভব করব। তার আত্মার শান্তি কামনা করি। এরকম একজন নেতা আমাদেরকে আমরা হারিয়েছি, যার সাথে আমাদের দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক। তার কাছ থেকে শিক্ষণীয় আছে কর্মী থেকে কিভাবে নেতা হওয়া যায়, কর্মীদের সাথে সবসময় সর্বক্ষণ কিভাবে থাকা যায়, এবং নেত্রী এবং নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায়, সেটি তার কাছ থেকে শেখার আছে। ১/১১ পরিবর্তনের পর প্রান্তিক যে সমস্ত নেতা নেত্রীর পক্ষে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে মুসলিম উদ্দিনও ছিলেন। মুসলিম উদ্দিনকে আমৃত্যু আওয়ামী লীগের উল্লেখ করেন ওবায়দুল কাদের। হিরো আলম প্রসঙ্গে বলেন তার মন্তব্য মির্জা ফখরুলকে নিয়ে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন, ধারণ করেছেন। জন্মেও আওয়ামী লীগ, মৃত্যুতেও যেন আওয়ামী লীগ। আওয়ামী লীগই তিনি বুঝতেন, আওয়ামী লীগের রাজনীতি তিনি সবসময় করেছেন। আমি তাকে কিছুই বলি, আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে। মঙ্গলবার চট্টগ্রামে ফের জানাজা শেষে গরিবুল্লাহ শাহ মাজারে মুসলিম উদ্দিনকে দাফন করা হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশ টিভিকে তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। জানান, আগামী নির্বাচনে 300 আসনে লড়বে তার দল। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। আদালতের নিষেধাজ্ঞা শেষে 3 মাস পর গণমাধ্যমের সামনে এলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দেশ টিভিকে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না, তবে সরকার চাইলে দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হবে। উপনির্বাচনগুলি খুব স্বচ্ছতা নিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে না। সরকার যেদিকে যেরকম চাচ্ছে সেরকম হচ্ছে, যেখানে চাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক সেখানে হচ্ছে, যেখানে কিছুটা পক্ষপাতমূলক করার মানে ইচ্ছা হচ্ছে সেটাও হচ্ছে। একেবারেই সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে, স্বাভাবিক সুষ্ঠু অবাধ নির্বাচন সরকার বা কারো নিয়ন্ত্রণের বাইরে এরকম হচ্ছে না। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ৩০০ সিটেই আমাদের প্রার্থী ঠিক করছি এবং ৩০০ সিটই আমরা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংগঠন ঠিক করছি। তো ওই সংগঠন ঠিক করতে গিয়ে আমাদের যেখানে যেখানে কাউন্সিল করা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এগুলো তো একদিকে চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা সম্প্রতি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সরকারকে আমি চাইব যে সেগুলো থেকে মনে রেখে সেইভাবে যেন পরবর্তী পদক্ষেপগুলো ফেলেন। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনীতি করবেন না খালেদা জিয়া, সংসদে এমন কথা কেউ বলে থাকলে ভুল বলেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে মুচলেকা দিয়েছেন কিনা সে বিষয়ে জানেন না আইনমন্ত্রী। দুপুরে রাজধানীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। বিস্তারিত আসিফ পার্থর প্রতিবেদনে। গেল ২৬ জানুয়ারি জাতীয় রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় তিনি দাবি করেন, রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে। আসামিকে মুচলেকা রয়েছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করবে না। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে একই প্রসঙ্গে কথা বলেন আইনমন্ত্রীও। যে তার ভাই শামীম ইস্কান্দার সাহেব বিএনপিকে বলেছেন যে রাজনৈতিক যেই সব প্রোগ্রাম দেওয়া হবে সেটার মধ্যে যেন বেগম খালেদা জিয়াকে জড়িত না করা হয়। সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো সেই ক্ষেত্রে এরকম বক্তব্য যদি কেউ দিয়ে থাকে তাহলে খুব একটা ভুল বক্তব্য তো হয় না। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডাটা সুরক্ষা আইন হলে বেশিরভাগ মার্কিন প্রতিষ্ঠান চলে যাবে। মার্কিন রাষ্ট্রদূতের এমন ঢালাও মন্তব্য ঠিক নয়। ডাটা প্রোটেকশন আইন এটা প্রত্যেক দেশের জন্যই প্রয়োজনীয়। ডাটা প্রোটেকশন আইনের ব্যাপারে আমি কিন্তু বলেছি যে আবারও স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে এবং এই ডাটা প্রোটেকশন আইনটা ডাটা নিয়ন্ত্রণের জন্য না, ডাটা প্রোটেকশনের জন্য। অনুষ্ঠানে বিচারাধীন মামলার জট কমিয়ে এনে বিচারকদের নিজ নিজ অভিজ্ঞতাকে কাজে লাগাতে বলেন আনিসুল হক। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ সাজা যাবজ্জীবনের বিধান রেখে চূড়ান্ত করা হলো ওষুধ আইন। সকালে মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওষুধ ও কসমেটিক্স আইন নামে আইনের আওতায় ওষুধের কৃত্রিম সংকট, মজুদ ও অবৈধভাবে আমদানি রপ্তানি করলে যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, সংরক্ষণ করতে হবে ৩ ফসলি জমি। জয় যাদবের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের। চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া অবাধে চলছে ওষুধ বেচাকেনা। যথেচ্ছ ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। এই বাস্তবতায় লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি, উৎপাদন ও নকল ওষুধ তৈরির মতো অপরাধ রুখতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ওষুধ ও কসমেটিক্স আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৯৮২ সালের ড্রাগ অর্ডিন্যান্স ও ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টকে একীভূত করে এই আইনের অনুমোদন দেওয়া হয়। বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনে ৩০ ধরনের অপরাধকে চিহ্নিত করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করিলে যাবজ্জীবন পর্যন্ত করা যাবে। তারপর কোনো নকল ওষুধ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল ওষুধ বিক্রয়
মজুদ বিতরণ বা বিক্রয় উদ্দেশ্যে প্রদর্শন করলে সেখানেও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। ঔষধ ভেজাল করিলে বা কোনো ভেজাল ওষুধ উৎপাদন বিক্রয় বা মজুদ বিতরণ করলে তখনও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। ইভেন ওভার দ্য কাউন্টার ওষুধ ছাড়া রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত কোনো ওষুধ বিক্রয় করা হলে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন 3 ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না, রক্ষা করতে হবে এসব জমি। 3 ফসলি যে জমি, সেই জমি উন্নয়ন বিভিন্ন স্থাপনা তৈরি কাজে ব্যবহৃত হওয়ার জন্য আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ভবন তৈরি করা, এরকম কিছু প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী একবার সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, কোনো 3 ফসলি জমি নষ্ট করা যাবে না, কোনো 3 ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতি বছর 16 জানুয়ারিকে জাতীয় স্থানীয় সরকার দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটিকে খ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ধন্যবাদ। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ডলার ও এলসি সংকটে রমজানের খাদ্যপণ্যের মজুদ কম হওয়ায় তৈরি হয়েছে দাম বাড়ার আশঙ্কা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এরই মধ্যে বেড়েছে ছোলা ও চিনির দাম। ব্যবসায়ীরা বলছেন সংকটে আমদানি কমেছে 30 থেকে 35%। এলসি স্বাভাবিক না হলে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্ট। রমজান আসলে চাহিদা বাড়ে ছোলা, চিনি, পেঁয়াজ, সয়াবিন, খেসারি ও আটা ময়দার। এই জন্য ব্যবসায়ীরা কয়েক মাস আগে এসব পণ্য সংগ্রহের উদ্যোগ নেন। ব্যবসায়ীরা বলছেন এবার ডলারের মূল্য বৃদ্ধিতে এলসি সংকটের কারণে পণ্য সংগ্রহ ব্যাহত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য, এবছর জানুয়ারিতে 5,65,941 মেট্রিক টন চিনির ঋণপত্র খোলা হয়েছে। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল 5,11,493 মেট্রিক টন। একইভাবে ভোজ্য তেল আমদানির জন্য 3,90,853 মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। 2022 সালের জানুয়ারিতে এর পরিমাণ ছিল প্রায় 40,000 মেট্রিক টন কম। এবার 2,24,567 মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এক বছর আগে ছিল 2,65,596 মেট্রিক টন। এবছর জানুয়ারিতে ছোলার এলসি কিছুটা কমেছে। দেখা গেছে ছোলা ছাড়া বাকি 2 পণ্যের আমদানির ঋণপত্র বাড়লেও 3 পণ্যেরই দাম বাড়তি। চট্টগ্রামের খাতুনগঞ্জে গেল 20 থেকে 25 দিনে মান ভেদে ছোলা মন প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। একই সময়ে ডাল বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা, আর মন প্রতি চিনিতে দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এখন বর্তমান 90 টাকা কেজি কিনা পড়তেছে, সামনে রোজা আস্তে আস্তে 110 টাকা কেজি হবে বলতেছে ব্যবসায়ীরা। বর্তমান আমাদের বাংলাদেশে খেসারি নাই, ইন্ডিয়ার থেকে খেসারি আসতেছে, খেসারির দামও বেশি। আমরা বর্তমানে চনা কিনছিলাম যে মানে 5 টাকা কম, এখন রমজান আস্তে আস্তে 5 টাকা বেড়ে যাচ্ছে। সামনে আর কত টাকা বাড়তে পারে সেটা বলতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটে আমদানি কমেছে 30 থেকে 35%। এই জন্য ব্যবসায়ীরা রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি নিতে পারেননি। ডলার সংকটের কারণে আমদানি, তারা স্বাভাবিক যে আমদানি সেটি করতে পারছেন না। যদি সেটি করা না হয় বা করতে না পারেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি আগামী রমজানে পণ্যের সংকট দেখা দিতে পারে। তবে পণ্যের এমন বাড়তি দামের যৌক্তিকতা দেখছেন না ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এগুলো নিছক অজুহাত, এইটার কোনো প্রাসঙ্গিকতা বা যৌক্তিকতা নাই। তারা দাম বাড়ানো, মানুষের পকেট কিংবা কাটা যায়, এই জন্য নানা সময়ে নানা ধরনের যুক্তি দেখিয়ে সরকারকে বোকা বানানো, সরকারকে বেকায়দা ফেলা এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য এগুলো কিন্তু করে যাচ্ছে। অনেক ব্যবসায়ী মনে করছেন পণ্যের যোগান স্বাভাবিক হলে রমজানে দাম আরও কমে আসবে। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম। আওয়ামী লীগ সিন্ডিকেটের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে দ্রব্যমূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে নিজ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। দাবি করেন বর্তমান সরকার ক্ষমতা দখল করে অব্যাহতভাবে থাকতে চায়, এজন্য সহিংসতা বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে আছে বলে অভিযোগ করেন তিনি।
কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তা নিয়ে দেশের মানুষের আগ্রহ নেই উল্লেখ করে আমির খসরু বলেন, সাধারণ মানুষ নিজের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দেখতে চায়। তারা তো চরম দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের কোষাগারটা তারা শূন্যের কোটায় নিয়ে গেছে এবং তারপরে ব্যাংকগুলো থেকে তারা টাকা ধার নিয়ে চালাচ্ছে। তার উপরে আবার 50,000 কোটি টাকার নোট ছাপিয়েছে। তো বাংলাদেশের উপর যে আন্তর্জাতিক চাপ, আমার মনে হয় দেশের ভিতরে যে যত চাপ, বাইরে থেকে আরো বেশি চাপ তাদের উপর প্রতিনিয়ত বাড়ছে।